সম্রাট শাহজাহান ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারত শাসন করেছিলেন। তার শাসনকালকে মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলে বিবেচনা করা হয়। তিনি অসাধারণ কিছু স্থাপত্য সৃষ্টি করে গিয়েছেন, তার মধ্যে তাজমহল ও লালকেল্লা অন্যতম। শাহজাহান ১৬৩৮ সালে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন এবং এই নতুন শহরের নাম দেন শাহজাহানাবাদ, যা আজকে পুরনো দিল্লি নামে পরিচিত। সম্রাট শাহজাহান ১৬৩৮ সালে এই লালকেল্লার নির্মাণ শুরু করেন এবং ১৬৪৮ সালে, অর্থাৎ ১০ বছর লাগে এটিকে সম্পূর্ণ করতে। এটি মুঘল শাসনের সময় দিল্লির প্রধান প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল। এই লালকেল্লা তৈরি হয়েছে লাল বেলে পাথর দিয়ে, যার থেকে নাম লালকেল্লা। গরম থাকার জন্য হাঁটা একটু মুশকিল হচ্ছে, সেই জন্য টোটো নিলাম। এরা টোটোর ভালো রেট, ১২ টাকা করে প্রত্যেকজন। তার মানে দরদামের কোনো ব্যাপার নেই, ১২ টাকা করে প্রত্যেকের, হলো ১২ রুপাইয়া পার সবারই। এর ভেতরে অনেকগুলো জায়গা আছে, যেমন দিওয়ানিয়াম, দিয়ানি খাস, মতি মসজিদ, প্রচুর বাগান এবং আরও অনেক কিছু। প্রতি ১৫ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী এখান থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। ইউনেস্কো ২০০৭ সালে লালকেল্লাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে। লালকেল্লার রয়েছে দুটি গেট, একটি দিল্লি গেট আর একটি লাহোরি গেট। এর ভেতরে লাহোরি গেট, এটি হলো প্রধান প্রবেশদ্বার লালকেল্লার, যেটি এখন খোলা আছে, এবং দিল্লি গেটটি বর্তমানে বন্ধ আছে। সেই সময় ভারতের অর্থাৎ মোগল সাম্রাজ্যের আয় ছিল গোটা পৃথিবীর প্রায় ২৫%, যা বর্তমানের সঙ্গে তুলনা করলে আমেরিকার প্রায় সমান। আর সেই সময়ে বাংলা প্রদেশের আয় ছিল এই গোটা মোগল সাম্রাজ্যের অর্ধেক, যা কিনা বর্তমান সময়ে প্রায় চীনের সমান। আর এই আয় ছিল মূলত রপ্তানি নির্ভর। লাহোরি গেট, যা লালকেল্লার প্রধান প্রবেশদ্বার। এই গেটটি লালকেল্লার পশ্চিম দিকে অবস্থিত, আর এটি তৈরি হয়েছিল ১৬৩৯ সালে। এই গেটের নামকরণ করা হয়েছে লাহোর শহরের নামে, কারণ এক সময়ে এটি লাহোরে যাওয়ার প্রধান পথ ছিল। এই গেটটি তৈরি হয় বেলে পাথর দিয়ে এবং এটি খুব বিশাল একটি গেট। এই গেটের মাধ্যমে রাজপরিবার, উচ্চপদস্থ মন্ত্রী এবং অতিথিরা লালকেল্লায় প্রবেশ করতেন। ১৮৫৭ সালের বিদ্রোহের পর ব্রিটিশরা এই লাহোরি গেটের সামনে প্রতিরক্ষা কাঠামো তৈরি করে, যা মূল গেটের সৌন্দর্যের কিছুটা পরিবর্তন করে। মিনা বাজার, যা বর্তমানে ছাতাচক বাজার নামে পরিচিত, এটি লালকেল্লার অন্যতম ঐতিহাসিক স্থান। মুঘল আমলে এটি বাজার-ই মুসাক্কাফ নামে পরিচিত ছিল। এর অর্থ আচ্ছাদিত বাজার। লাহোরি গেট দিয়ে ঢুকবার পরেই এই বাজারটি আছে। এই বাজার মূলত মুঘল সম্রাটদের জন্যে। এখানে রাজপরিবারের সদস্যরা এবং অভিজাত ব্যক্তিরা কেনাকাটা করতেন। এখানে মূল্যবান পণ্য, অলংকার, সুগন্ধি, পোশাক এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী বিক্রি হতো। তবে আজও এই বাজারটি আছে, আপনি ঘুরতে গেলে এখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারেন। পুরো এলাকাটা রীতিমতো বিশাল, আর সমস্যা হলো গরম। যতটুকু গরম তাতেই বেশ কষ্ট হচ্ছে। ব্যাঙ্গালোরে থাকলেই একটা সমস্যা, গরম সহ্য করার ক্ষমতা একদম চলে যায়।
যেহেতু সারা বছর গরম হয় না সেই জন্যে। বিশাল এলাকা। এখন যেখানে দাঁড়িয়েছি এটার নাম নওবাত খানা বা ড্রাম হাউস। এন্ট্রান্সে যখন রাজা আসতো তখন এইটা থেকে ড্রাম বাজাতো। নক্কারখানা বা নওবাত খানা বা ড্রাম হাউস এটি লাহোরি গেটের ভিতরে অবস্থিত এবং মুঘল আমলে এখানে রাজসঙ্গীতের ব্যবস্থা ছিল। মুঘল আমলে এখানেই বড় ড্রাম বাজিয়ে সম্রাটের আগমন ঘোষণা করা হতো। এছাড়া দিনে 5 বার নির্দিষ্ট সময়ে সঙ্গীত পরিবেশিত হতো, যা রাজকীয় দরবারের ঐতিহ্য ছিল। এই নক্কারখানাও বালি পাথর নির্মিত এবং এই উপরের অংশে বাদ্যযন্ত্র বাজানো হতো। আর এটি ছিল দিওয়ান ই আমের প্রবেশদ্বার, যা জনগণের দরবারে যাওয়ার পথ নির্দেশ করত। এখানটার বেশিরভাগ অংশটাই ব্রিটিশরা নষ্ট করে দিয়েছে। এই পুরনো ছবিতে দেখুন এখানে দেওয়ালের মতো অংশ রয়েছে, যেটি কিন্তু বর্তমানে আর নেই। এই পুরো রেড ফোর্ট বানাতে তখনকার দিনে 10 লক্ষ টাকা খরচ হয়েছিল। এখনকার ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে ওদের কয়েকশো বা হাজার কোটি টাকা হয়ে যাবে। প্রচুর কাঠবিড়ালি, পাখি এগুলো আছে। ঝুমা আর মেয়ে দুজনে এলোই না, গেট থেকে একটু ঢুকে তারপরে বসে আছে এই যেখানটায় মিনা বাজার ওখানটায়। মানে এতটাই গরম লাগছে। আবার ঠিক আছে, আমাদের কালকে এখান থেকে আবার আজকে রাতে এখান থেকে আবার কাশ্মীরের জন্য রওনা হতে হবে। কষ্ট হলে মুশকিল আছে। এটা দুর্দান্ত একটা জায়গা। দিওয়ানিয়াম বা জনসাধারণের দরবার লালকেল্লার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এটি ছিল মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে সাধারণ জনগণের অভিযোগ শোনার ও বিচার করবার জায়গা। এই বিশাল হল 3 দিকে খোলা এবং বালি পাথর নির্মিত। এর অভ্যন্তরে রয়েছে মার্বেলের তৈরি উঁচু আসন, যেখানে সম্রাট বসতেন। আর এই নিচে একটি মার্বেলের মঞ্চ, যেখানে প্রধানমন্ত্রী বা ওয়াজিররা বসতেন আর জনগণের আবেদন গ্রহণ করা হতো। দিওয়ানিয়াম এটা 1628 থেকে 1658 সালের মধ্যে তৈরি হয়েছিল। হল অফ পাবলিক অডিয়েন্স মানে রাজদরবার যেটা বললাম। কভার্ড বাই বেঙ্গল রুফ। দিওয়ানিয়ামের ছাদ আর এই সমস্ত পিলার বা স্তম্ভে সোনার রঙে রঙিন করা হয়েছিল, যা এই স্থাপত্যের সৌন্দর্য বৃদ্ধি করত। এর পূর্ব দেওয়ালে ছিল মার্বেলের তৈরি ঝরোখা, আর পেছন দিকে রয়েছে খোদাই করা ফুল এবং পাখির নকশা। এখানে বসেই সম্রাট জনগণের সমস্যার সমাধান করতেন, যা ঝরোখা দর্শন নামে পরিচিত ছিল। ভাবতো রাজা এখানে বসে সবই করতো। ওখানটায় বসতো, হ্যাঁ ওই যে ওখানটায় বসতো, ওখানটায় বসে সবাই কার কি অভিযোগ তাই শুনতো, কার কি অভিযোগ অনুরোধ। এটা হলো থ্রোন, রাজ সিংহাসন। পুরো সোজা এখান থেকে দেখা যাচ্ছে, একদম গেটের থেকে। দেখ আমরা ওই গেট দিয়ে ঢুকেছি, এখান থেকে দেখা যাচ্ছে গেটের ওখান থেকে। ওই যে আমরা ঢুকেছি না সিঁড়ি, ওখান থেকে আমরা এসছি। মানে ওখান থেকে
রাজা বসতো এখানে, রাজা বলা ভুল, সম্রাট। সম্রাট বসতো এখান থেকে, আর এখান থেকে বসে পুরো দেখতে পেতো ওখান থেকে কারা আসছে না যাচ্ছে। সিসিটিভি দা প্রো ম্যাক্স, তাই তো? জায়গাগুলো কি সুন্দর, তাই না শুভ? কি সুন্দর না জায়গাগুলো? দেখার মতো জায়গা। দিল্লিতে এলে এগুলো না দেখলে, গরমটাই যা সমস্যা, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছি। রংমহল। রংমহল শব্দের অর্থ রঙের প্রাসাদ। এটি ছিল লাল কেল্লার রাজকীয় সৌন্দর্যের প্রতীক। এটি মুঘল সম্রাট শাহজাহানের আমলে নির্মিত হয়েছিল এবং সম্রাটের স্ত্রী ও রাজপরিবারের নারীদের থাকবার জায়গা ছিল। রংমহল তার সৌন্দর্য ও বিলাসিতার জন্য বিখ্যাত। এর দেওয়াল এবং ছাদে রঙিন চিত্রকর্ম ছিল, আয়নার কারুকার্য ছিল, যা প্রতিফলিত হয়ে আরও সুন্দর দৃশ্য তৈরি করত। এর কেন্দ্রস্থলে ছিল একটি ফোয়ারা, যা রাজপরিবারের সদস্যদের জন্য শীতল পরিবেশ তৈরি করত। এই জায়গাটি ছিল মুঘল সাম্রাজ্যের বিলাসবহুল জীবনযাত্রার প্রতিফলন। এখানে রাজপরিবারের নারীরা অবসর কাটাতেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। 1857 সালের সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশরা এই রংমহলকেই সামরিক ব্যবহারের জন্য পরিবর্তন করে এখানটার মেস হলের জন্য ব্যবহার করেছিল। খাসমহল বা লালকেল্লার রাজকীয় বাসস্থান। মহল শব্দের অর্থ হল বিশেষ প্রাসাদ। মুঘল সম্রাট শাহজাহানের একটি ব্যক্তিগত বাসস্থান ছিল। তিনি এখানে বিশ্রাম নিতেন এবং রাজকীয় কার্যকলাপ পরিচালনা করতেন। কাশমহলের ভেতরে কতগুলি জায়গা ছিল, তার মধ্যে যেমন প্রার্থনার স্থান, শোবার ঘর, রাজকীয় পোশাক এবং গহনা সংরক্ষণের স্থান, এই সমস্তগুলো। এই মহলের সৌন্দর্য 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশরা যে সমস্ত পরিবর্তন করে তার ফলে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। দিওয়ানি খাস বা লালকেল্লার রাজকীয় সভাঘর। এই দিওয়ানি খাসের অন্য নাম ছিল নিজি দরবার। এটি 1648 সালে মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন, আর এখানটায় রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ মন্ত্রী এবং বিদেশি অতিথিদের সঙ্গে গোপন আলোচনা করতেন। এই হলটি মার্বেল পাথর নির্মিত এবং এর অভ্যন্তরে ছিল সোনার ও রূপোর অলংকার। এর ছাদ একসময় রূপোর পাত দিয়ে আবৃত ছিল, যা পরে বিভিন্ন আক্রমণের ফলে হারিয়ে যায়। দিওয়ানি খাসের কেন্দ্রে ছিল এক সময়ের বিখ্যাত ময়ূর সিংহাসন, যা পরবর্তীতে নাদির শাহ আক্রমণে লুট হয়ে যায়। আর এখানেই খোদাই করা ছিল বিখ্যাত কবি আমির খুসরুর লাইন, যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে আছে, এখানেই আছে, এখানেই আছে। এই যে ময়ূর সিংহাসনের কথা বললাম, এটা ছিল সম্রাট শাহজাহানের রাজকীয় সিংহাসন। এটি 1635 সালে তিনি তৈরি করেছিলেন, আর তারপরে এটি দিওয়ানি খাসে স্থাপিত করেছিলেন। এটি তৈরিতে মোট খরচ পড়েছিল তাজমহল তৈরির দ্বিগুণ, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এটি কত দামি ছিল। এটি তৈরি হয়েছিল বিশুদ্ধ সোনা দিয়ে, আর এতে ছিল মূল্যবান রত্ন, হীরা, পান্না, নীলকান্তমণি, মুক্তা ইত্যাদি। এর পেছনে দুটি নাচতে থাকা ময়ূরের মূর্তি ছিল, যার থেকে নাম ছিল ময়ূর সিংহাসন। 1739 সালে পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করে তখন এই সিংহাসনটিকে লুট করে পারস্যে নিয়ে যান, কিন্তু তারপরে সেখান থেকে সমস্ত হীরে জহরত চুরি হয়ে যায়, যার ফলে আজকের দিনে সেই ময়ূর সিংহাসনের অস্তিত্ব আর নেই। হামাম বা রয়্যাল বাথ। মতি মসজিদ, যার অর্থ মুক্তার মসজিদ, এটি মুঘল সম্রাট আওরঙ্গজেব তৈরি করেন 1663 খ্রিস্টাব্দে, আর এটি ছিল তার ব্যক্তিগত নামাজের স্থান। এই মসজিদটি ছিল সম্পূর্ণ সাদা মার্বেলে তৈরি। ভীষণ গরম, মনে হচ্ছে শরীর গরম হয়ে গেছে, গা দিয়ে যেন তাপ বেরোচ্ছে।
জল নিয়ে এসেছিলাম আর এইটুখানি বাকি আছে। দিল্লিতে এখনও পুরো গরম পড়েনি, তা সত্ত্বেও এত গরম। মানে পিক গরম যখন পড়বে তখন কী অবস্থা হবে, ঘর থেকে বেরোনো যাবে না দুপুরে। এখনও সেরকম গরম নেই, ওই 37-38 ডিগ্রি হবে আজকে, আমি এক্স্যাক্টলি জানি না, বরং একটু মেঘলা মেঘলাও আছে, তাও এত গরম। বিশাল এলাকা, পুরো এলাকা ঘোরা অসম্ভব। আমরা হাঁটছি যতটা পারছি, কিন্তু পুরোটা এলাকা অসম্ভব ঘোরা। এটার নাম হীরা মহল, ছোটোখাটো কোনো একটা মহল হবে। এখানে যে বড় যে বিল্ডিংগুলো আছে, এগুলোর স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণ আলাদা। এগুলো ইংরেজ আমলে তৈরি। আমি এখনও পড়িনি বা খোঁজ নিইনি, কিন্তু ওর স্ট্রাকচার দেখেই বুঝতে পারছি ওটা ইংরেজ আমলে তৈরি। সম্ভবত ব্রিটিশ আমলে সৈন্যবাহিনীদের লোকজনদের থাকার জন্য এই ব্যবস্থাটা করেছিল। হায়াত বখশবাগ, যার অর্থ জীবনদায়ী বাগান। এটি লাল কেল্লার অন্যতম বৃহৎ উদ্যান। এটি মুঘল সম্রাট কর্তৃক নির্মিত হয়েছিল। এই বাগানের 4টি ভাগ ছিল, যার মধ্যে রয়েছে জলপ্রবাহ, ফোয়ারা, খাল আর সুরক্ষিত প্রাচীর। এটি মূলত পার্সিয়ান স্থাপত্যের দ্বারা অনুপ্রাণিত ছিল। নাহেরে বাহিস্ত, মুমতাজ মহল বা লাল কেল্লার ঐতিহাসিক প্রাসাদ। মুমতাজ মহল, যার অর্থ মুমতাজের প্রাসাদ, লাল কেল্লার একটি অন্যতম সুন্দর স্থাপত্য। এটিও শাহজাহানের সময়েই নির্মিত হয়েছিল রাজপরিবারের নারীদের থাকবার জন্যে। মুমতাজ মহল ছিল লাল কেল্লার প্রধান 6টি প্রাসাদের মধ্যে একটি, যা যমুনা নদীর দিকে মুখ করে নির্মিত হয়েছিল। এই প্রাসাদটি তৈরি হয়েছিল মার্বেল পাথর দিয়ে। এর অভ্যন্তরে ছিল নহরি বিহিস্ত বা স্বর্গের প্রবাহ নামে একটি জলপ্রবাহ, যা অন্যান্য প্রাসাদগুলির সঙ্গে সংযুক্ত ছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসনকালে এই প্রাসাদকে একটা মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হয়। লাল কেল্লা ঘোরা শেষ, আর তার সঙ্গে এনার্জিও শেষ। আমাদের সবার এনার্জি শেষ। এবারে জলে কিছুটা ওআরএস দিয়ে গুলে টুলে নিয়ে খেয়ে এবার যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে সামনে জল কিনতে পাওয়া যাচ্ছে, সেই জলে একটু ওআরএস দিয়ে সেই জল খেয়ে এবার বেরোচ্ছি। আর কোথাও যাব না, এবার সোজা আবার হোটেলে যাব, আর রাতে বেরিয়ে ট্রেন ধরবো। যা গরম, কোথাও গেলে অসুস্থ হয়ে যেতে হবে। এবারে আমরা আবার হোটেলের দিক ফিরি। দুপুরবেলায় বেশ ভিড় আছে, কারণ সব স্কুলের থেকে যাচ্ছে। হ্যাঁ, স্কুলে এখনো ছুটি পড়েনি। এখন এখানে রিক্সা আছে। ব্যাঙ্গালোরে আমরা রিক্সা দেখিনি, এখানে রিক্সা আছে। রিক্সা বলতে পাই টানা রিক্সা, ব্যাটারি রিক্সা না। এই সামনে আর একটা রিক্সা আছে। দিল্লি গেট। দিল্লিতে টোটো জিনিসটা কিন্তু খুব পরিমাণে চলে। আমরা কলকাতা শহরের মেইন রাস্তায় টোটো দেখি না। কলকাতা শহর হলে টোটোগুলো সব গলিতে চলে, কিন্তু এখানে মেইন রাস্তাতেই টোটো চলে। আর টোটোর প্রত্যেকটা নাম্বার আছে, গ্রিন প্লেট মানে ইলেকট্রিক ভেহিকেল নাম্বার। দিল্লিতে খুব জ্যাম শুনেছি, কিন্তু সেটা ব্যাঙ্গালোরের ধারে কাছে যেতে পারবে না। ব্যাঙ্গালোরের জ্যামটা অত্যন্ত অস্বাভাবিক রকমের জ্যাম। আমাদের যে পাহাড়গঞ্জ থেকে গেলাম লাল কেল্লা পর্যন্ত, যাওয়ার সময় 200 টাকা চেয়েছিল। তারপরে দরদাম করে 150 টাকা দিয়েছি। 150 টাকা ঠিক হলো, 160 টাকা দিয়েছিলাম, দূর অনেকটা দেখে। ফিরবার সময় 200 টাকা চাইলে, এবার 200 টাকার কমে আর যাবে না, বলো না 200ই দিতে হবে। তো এখন 200 টাকা দিয়েই আবার দিচ্ছি।